চোখ খিচে বন্ধ করার পরে ইয়াসিন বক্ষ দেশের নিচে। ইয়াসিন আলতো করে চুমু দেয় আয়রার কপালে। আয়রা নিজের কপালে স্পর্শ পেয়ে চোখ খুলে তাকায়। অমনি ঝড়ের বেগে একজোড়া উষ্ঠ আঁকড়ে ধরে তার উষ্ঠ। সেদিনের মতো শুধু ছুঁয়ে ক্ষান্ত হয় না, বরং উন্মাদ হয় মধুসদা পানে। গাঢ় থেকে গাঢ় হয় সেই সম্পর্ক। সময়ের সাথে তাণ্ডব বাড়তে থাকে। দুটো আলাদা মানুষ, আলাদা দেহ মিলেমিশে একাকার হয়ে যায়। প্রণয় পুরুষ ছাড়া ছাড় দেয় না। একরত্তি দীর্ঘদিনের লালিত ভালোবাসার উজাড় করে দিয়ে আয়রাকে করে তোলে পাগল প্রায়। রাতের দ্বিপ্রহরে রচিত হয় তাদের ভালোবাসার নতুন কাব্য। কিছু ভয়, কিছু ব্যথা, কিছু যন্ত্রণা, সুখ মিলিয়ে পরিচিত হয় নতুন জগতের সাথে। আজকের সকালটা ছিল অন্যরকম। জানালা দিয়ে সূর্যের মৃদু আলো আয়রার চোখে মুখে পড়লে চোখ মুখ কুঁচকে পেলে। শেষ রাতের দিকে সে ঘুমিয়েছেন, এখনও ঘুম কাঁচা। শরীর জুড়ে অসহ্য ব্যথারা যেন নাড়াচাড়া দিয়ে উঠেছে। মুহূর্তে বেশি উঠল কাল রাতে স্বামী নামক মানুষটার পাগলামি, উন্মাদনা। লজ্জায় লাল হয়ে ওঠে আয়রার মুখশ্রী। আয়রা একটু নড়েচড়ে ওঠার চেষ্টা করলে কারো শক্ত হাতের বাঁধনে বাধা পড়ে। চোখ ঘুরিয়ে দেখতে পায় ইয়াসিন তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। আয়রা নড়াচড়ায় বেশ বিরক্ত বোধ করছে হয়তো। চোখ নাক কুঁচকে ফেলেছে। সেভাবে আয়রাকে জড়িয়ে ধরে ঘুমন্ত নেশাক্ত কণ্ঠে বলল, আয়রা বিবি, এখনও নড়াচড়া করার শক্তি পাচ্ছ কীভাবে? আমি কি তাহলে তোমায় ঠিকঠাকভাবে আদর করতে পারিনি? বলেই চাইল আয়রার পানে। আয়রার মুখশ্রী লাল বর্ণ ধারণ করেছে। অসভ্য লোকের বেসামাল কথা শুরু হয়েছে। আয়রা মুখ জামটা দিয়ে বলে, অসভ্য লোক ছাড়ুন বলছি। ইয়াসিন বাচ্চাদের মতো ঠোঁট ফোলালো। তারপর আবার চোখ বন্ধ করতে করতে বলল, তোমার বরের এখনও ঘুম সম্পূর্ণ হয়নি, তো আপনি ঘুমান, আমাকে ছেড়ে দিন। আয়রা প্রত্যুত্তর করল। ইয়াসিন ঠোঁট উল্টে বিগড়ে যাওয়া বাচ্চাদের মতো বলল, বউ ছাড়া আমার ঘুম হয় না। আমার একমাত্র ঘুমের ওষুধ আমার বউ। বউকে না জড়িয়ে ঘুমালে ঘুমটা টাটা বাই বাই করে দিয়ে গায়েব হয়ে যায়। আয়রা নড়াচড়া করছে, ছাড়া পাওয়ার জন্য হাত পা ছুটছে আর বলছে, একদম নাটক করবেন না, ছাড়ুন। নতুন বউ এতক্ষণ ঘুমালে লোকে মন্দ বলবে। ইয়াসিন এবার চোখ তুলে তাকালো। তারপর আয়রার বুকে মাথা রেখে বলল, নতুন বউয়ের অনেক কাজ থাকে, রাতে লোকে জানে, তাই তাড়াতাড়ি উঠলে উল্টো আমার দিকে আঙুল উঠবে। বেসামাল লোকের নির্লজ্জ কথায় আয়রার বেগতিক অবস্থা হয়। লজ্জায় কুঁকড়ে ওঠে। তখনই দরজায় কড়া নাড়ে কেউ। বাহির থেকে ভেসে আসে, ভাইয়া ভাবি, তোমাদের খেতে ডাকছে নিচে, তাড়াতাড়ি এসো। আয়রা ভীষণ লজ্জা পেল। ইয়াসিনের দিকে করুণ দৃষ্টি ফেলল। ইয়াসিনা জ্বালালো না মেয়েটাকে, ছেড়ে দিল। আয়রা যেন হাঁপ ছেড়ে বাঁচল। কোনো রকম গায়ে চাদর জড়িয়ে ওয়াশরুমে গেল। ইয়াসিনের ঠোঁটে তৃপ্তির হাসি। আরহানের সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেস। সকালে উঠে সে তার বারান্দায় শরীর চর্চা করে। আজও তার ব্যতিক্রম হয়নি। অবশ্য ব্যতিক্রম একটু হয়েছে। আগে যে রুমে নিজে এক ছড়িয়ে ছিটিয়ে ঘুমাতো, আজ সেই রুমে অন্য একজনও আছে। ঘুম থেকে ওঠার পর এক ফল ঈশানীর দিকে তাকিয়েছিল। মেয়েটা বেঘরে ঘুমোচ্ছে। ঘুমানোর সময় ওড়নাটা শরীরে জড়িয়ে রেখেছিল, সেটা কিছুটা সরে গেছে। প্লাজোটা খানিক উপরে উঠেছে। ঘুমন্ত মুখার এমন বিধ্বস্ত অবস্থা দেখে আরহানের পুরুষালী হৃদয়টা ধক করে ওঠে। পর মুহূর্তে আরহান নিজেকে শাসায়, তুই এত নির্লজ্জ হলি কবে থেকে? একটা বাচ্চা মেয়ের দিকে এভাবে তাকাচ্ছিস? যদি মেয়েটা তোর বউ, তবুও এখনও দূরত্ব আছে। আর মেয়েটা নিতান্তই বাচ্চা। শুধরে যা। নিজে নিজে এসব বিড়বিড় করে সে দ্রুত ওয়াশরুমে যায়। তারপর ফ্রেশ হয়ে এসে শরীর চর্চায় ব্যস্ত হয়। এদিকে ঈশানীর ঘুম কিছুটা পাতলা হয়। চোখ মেলে তাকায়। প্রথম 2 সেকেন্ড সব অপরিচিত লাগে তার। পর মুহূর্তে মনে করে এটা তার স্বামীর কক্ষ, আর সে এখন বিবাহিত। সেই রুমের চারিদিকে চোখ বোলায়, তার স্বামী নামক মানুষ নেই। সে উঠে ওয়াশরুমের দিকে আগায়, সেটাও বাহির থেকে লাগানো। ঈশানী ভাবলো হয়তো আরহান নেই রুমে, তাহলে আজ ভোর ভোর উঠেছে। প্রকৃতিক হাওয়া খেতে ব্যালকনির দিকে পা বাড়ায়। মুহূর্তে পা থেমে যায়। চোখে পড়ে এক সুগঠিত দেহের পুরুষ শরীর চর্চায় নিমগ্ন। উদাম শরীরে ডাবল হাতে শরীর চর্চায় ব্যস্ত। ঘামে চকচকে কপাল। পেশির বাজে আলো পড়ে যেন এক শিল্পীর নিখুঁত তুলির আছর। প্রতিটি মুভমেন্ট যেন নিয়ন্ত্রিত শক্তি। ঈশানী চোখ আটকে যায় তার হাতে, বাহুর পেশিতে। পেশিবহুল বাহু চওড়া কাঁধের গতিবিধি বেড়ে যায়। কিশোরের বুকে দুঃখপোকানি, কিন্তু সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ছিল তার মুখের
অভিব্যক্তি, একটা শান্ত মনোযোগী ভাব, যেটা না চাইলেও চোখ টেনে রাখে। ঈশানী অভিভূতের ন্যায় চেয়ে চেয়ে আছে। তখনই আরহান পিছু ফিরে, দুজনের চোখের মিলন ঘটে। ঈশানীর ভিতরের সত্তা হাঁসফাঁস করে ওঠে। লুকিয়ে লুকিয়ে দেখার অপরাধে নিজেকে দুটো ভয়ঙ্কর গালি দেয়। মনে মনে এভাবে ধরা পড়ে যাবে ভাবেনি সে। আরহান এক পা দুপা করে এগিয়ে আসে, যেটা দেখে ঈশানী ধরা পড়ে যাওয়া চোরের মতো দৌড়ে পালায়। আরহান অবাক হয়ে যায় ঈশানীর আচরণে, হয়তো বিলম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ঈশানী নিচে নেমে আসে। বাড়ি ভর্তি মেহমান আর নেই। কালকে বিয়ের পরপরই প্রায় সবাই চলে গেছে। গুটি কয়েকজন যারা আছে তারা নিকটস্থ আত্মীয়, আজই হয়তো চলে যাবে। মিনারা বেগম রান্না করে সকালের নাস্তা বাড়াচ্ছে, হাতে হাতে কাজ করে দিচ্ছে ময়না। ঈশানী গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ায় মিনারা বেগমের পিছনে। কিছু বলবে কি না ভাবছিল। ময়না ঈশানীকে দেখে দাঁত কেলিয়ে হাসে, তারপর হেসে হেসে বলে, আপামনি উঠে গেছেন? ঘুম বালা হইছিনি? ঈশানী অত ভাবল না, স্বাভাবিকভাবে উত্তর দিল, হ্যাঁ ভালো হয়েছে। মিনারা বেগম চোখ রাঙালেন। ময়নার কিছু বললেন না, তবে মুচকি মুচকি হাসতে বলল না। মিনারা বেগম ঈশানীকে ডাকলেন, তারপর বলল, বাবু উঠেছে? ঈশানী কেমন লজ্জা পেল, ভেতরটা ছটফটিয়ে উঠল। কোনো রকম মুখ দিয়ে বের করলো, মিনারা বেগম ফের বললেন, দ্রুত সকালের নাস্তা খেয়ে তৈরি হয়ে নিবি, আয়রার বউবাত আজকে। ঈশানী মাথা দোলালো, জিজ্ঞেস করলো, আর অপু কি আজকে আসবে ছোট মা? মিনারা বেগম কাজ করতে করতেই বললেন, হ্যাঁ জামাই সহ আসবে। আর শোন, আমার রুমের ড্রেসিং টেবিলের উপর শাড়ি আর কিছু গয়না আছে, ওগুলো পরে তৈরি হবি। ঈশানী ভীষণ খুশি হলো, গদগদ হয়ে বলল, আর অপু আসছে? ভালো হবে। আমার আপুকে ছাড়া একদম ভালো লাগে না, কেমন একা একা লাগে। তারপর হাতে হাতে কাজ করে দিল। খাবার টেবিলে আস্তে আস্তে সকলে উপস্থিত হয়েছেন। জাহিদ চৌধুরী, আরহান সবাই বসেছে খেতে। পাশে বসেছে এক বৃদ্ধ মহিলা, সম্পর্কে জাহিদ চৌধুরীর ফুফু হয় আর আরহানের দাদি। জাহিদ চৌধুরীর মা মারা যাওয়ার পর এই মহিলা অনেক করেছে, সে হিসেবে তাকে যথেষ্ট মান্য করা হয়। ঈশানী রান্নাঘর থেকে খাবার এনে টেবিলে দিচ্ছে। বৃদ্ধ মহিলা নিখুঁত চোখে দেখছে ঈশানীকে। হঠাৎ ঈশানীকে থামিয়ে দিল, পা থেকে মাথা পর্যন্ত দেখে মুখ বাঁকিয়ে বলল, নতুন বউ তুমি শাড়ি পরো নাই কেন? এখনো কি বাড়ির মাইয়া আছো তুমি? বড় হইছ, বউয়ের মতো থাকবা, বুঝছ? ঈশানী কিছু বলল না, মাথা নিচু করে রইল। পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঘরের টাইলস খুঁড়ছে। বৃদ্ধ মহিলা এবার সব লজ্জা শরমের মাথা খেয়ে বলল, শরীরে তো এক ছটাক মাংস নাই, আমার অমন হুস্তপুষ্ট বলবান নাতির খুশি করবা কি দিয়া? বেশি বেশি খাইয়া গতের মাংস বানাও, স্বামী সামলাইতে হইব তো। আরহান কেবলই জুসের গ্লাসে চুমুক দিয়েছিল। এরকম নির্লজ্জ কথা শুনে নাকে মুখে উঠে গেল। কেসে উঠল সে। ঈশানী লজ্জা শরমের গাঁট হয়ে রইল। চলে যাওয়া বেয়াদবি হবে বলে নিজের চিবুক গলায় নামিয়ে দাঁড়িয়ে আছে। তার এই মুহূর্তে মনে হচ্ছে, তাকে যদি এই পৃথিবী থেকে উধাও করে দেওয়া হতো তাহলে বোধহয় সবচেয়ে বেশি ভালো হতো। ছেলে ও ছেলের বউয়ের সম্মুখে এমন কথা জাহিদ চৌধুরীও বেকুব বনে গেছেন। কোনো রকম ফুফুকে বললেন, এসব কি বলছো ফুফু, চুপচাপ খাও তো, বলে এসে পালালো। বৃদ্ধা ভীষণ বিরক্ত হলো, নাক মুখ কুচকে বলল, আমি কি ভুল কইলাম? দাদুভাই তুমি কও, ওর গতরও গোস্তের দরকার আছে কি না নাই? এই হাড্ডি শরীরে বাকিটা সম্পূর্ণ করার আগে আরহান বলে উঠল, সমস্যা কি দাদি, ও না পারলে তুমি আছো তো, তোমারও তো দাদা আমার জন্য রেখে গেছে, তুমি এসো ওর জায়গায়। ঈশানীকে আবার লজ্জায় হেসে ফেলল। আরহান মৃদু ধমক দিয়ে বলল, এখানে কি করছো? যাও মার কাছে যাও। বৃদ্ধা মহিলা আরহানের পেটে চাপড় বসিয়ে বলে, মেলা দুষ্ট হইছস তুই, তোর দাদা এমন আসিল। আরহান আর শুনল না, উঠে চলে গেল। বৃদ্ধ খেতে খেতে কল্পনা করতে লাগলো নিজের প্রাণপ্রিয় গত হওয়া স্বামীকে। ঈশানী সবে গোসল করে বের হয়েছে, দেখে ময়না বসে আছে বিছানার উপর শাড়ি গয়না। ময়না দাঁত কেলালো। যে কোনো মুহূর্তে দাঁত কেলানো এই মেয়ের অভ্যাস, দেখতে খারাপ লাগে না। তারপর ঈশানীকে বলল, আফামনি আপনারে কিন্তু এখন আমার বাবিমণি কওয়া উচিত, কি কন? ঈশানী চুলে পেঁচানোর টাওয়াল খুলতে খুলতে বলল, আপামনি ঠিক আছে, এটাই ডাকবে। ময়নার বোধহয় কথাটা পছন্দ হয় নাই, তবুও কিছু বলল না। এগিয়ে এসে বলল, খালাম্মা কইছে আপনার এই শাড়ি ফিন্দা রেডি হইতে। ঈশানী তাকালো শাড়িটির দিকে, ভীষণ সুন্দর,
পাথরের কাজ করা আকাশি সাদার মিশ্রণে শাড়ি, কিন্তু সে তো শাড়ি পরতে পারে না, আজ তো আর উপুও নেই। কিছু একটা ভেবে সে ময়নাকে বলল, ময়নাপু, তুমি আমাকে শাড়িটা পরিয়ে দেবে? আমি তো পরতে পারি না। ময়না মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, আচ্ছা, আপনি সাজুগুজু কইরা নেন। ঈশানী মাথা ঝাঁকালো, তারপর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিল, মুখে ক্রিম দিয়ে হালকা ফেস পাউডার দিল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চোখে হালকা করে কাজল আর কপালে একটি টিপ দিয়ে তার সাজ সম্পূর্ণ করলো। এটুকুতেই তাকে বেশ সুন্দর স্নিগ্ধ লাগছে। কাজল দেওয়া চোখ জোড়া বেশ স্থির লাগছিল। ময়না একটু মনক্ষুণ্ণ হলো, বলল, আফামনি, এত কম সাজলেন, আর একটু সাজেন, আপনারে সাজলে সুন্দর লাগে। ঈশানী হাসলো একটু, তারপর প্রত্যুত্তর করলো, এতে হবে, তুমি আমায় এখন শাড়িটা পরিয়ে দাও। ময়না শাড়ি পরিয়ে দিচ্ছেন, আঁচল ঠিক করতে গিয়ে সেফটি পিন পাচ্ছে না। এটা আরহানের রুম, এখানে মেয়েটার জিনিস থাকবে না, সেটাই স্বাভাবিক। ঈশানী ময়নাকে বলল, তার রুমে সেফটি পিন আছে, গিয়ে নিয়ে আসতে। ময়নাও দৌড় লাগালো। ঈশানী দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করছিল, তার লম্বা চুলগুলো হেয়ার ক্লিপ দিয়ে উঁচু করে বেঁধে রেখেছে, আর আঁচল ঠিক না করায় কোমর ও পিঠের বেশ কয়েকটা জায়গা উন্মুক্ত ছিল। আরহান নিজের রুমে আসলো, উদ্দেশ্য গোসল করে তৈরি হবে, কিন্তু নিজের রুমেরও কেমন দৃশ্য দেখে তার পা জোড়া আপনা আপনিই থেমে যায়। তার গলা যেন শুকিয়ে গেছে, ভিতর থেকে পানির জন্য ছটফট করছে, শুকনো ঢুক গেল। ঈশানীর ফর্সা আকর্ষণীয় লতানো কোমর ও পিঠে নজর আটকে গেল না চাইতেও, বিশেষ করে পিঠের উপর কালো কুচকুচে দিলে চেয়েও নিষিদ্ধ ইচ্ছেরা মাথা ছাড়া দিয়ে উঠল। চেয়েও নজর ফেরাতে পারল না। সাদা আকাশি রং মিশ্রণে পরিহিত শাড়িতে যেন তাকে এক টুকরো আকাশি লাগছিল। তখনই ময়না এসে দাঁড়ালো আরহানের পেছনে, উঁকি দিয়ে দেখার চেষ্টা করলো ব্যাপারটা। কাহিনী বুঝে মিটিমিটি হাসে সে, তারপর সেফটিপিন বলে টিপ্পনি কেটে বলে, ভাইজান, আপনারই তো বউ, ভেতরে গিয়ে ভালোভাবে দেখেন, কেউ না করব না, এমনি লুকায় লুকায় দেখে কি মজা আছে। ময়নার কথা শুনে ঈশানী তড়িৎ পিছু ফিরে যায়। আরহানকে দেখে তার শরীরে একটা শীতল ঢেউ খেলে গেল বোধ হয়। লজ্জা শরম সংকোচ, মুখ লাল হয়ে ওঠে। আজ যেন তার লজ্জা পাওয়ার দিন। সকাল থেকে লজ্জা পেতে পেতে তার মুখ টমেটো হয়ে গেছে যেন। আরহান চোখ রাঙিয়ে তাকায় ময়নার দিকে, তারপর দাঁতে দাঁত পিষে বলেন, আমার বউকে আমি লুকিয়ে দেখি, সামনে বসিয়ে দেখি, তোর কি সমস্যা? নিজের কাজ কর যা। আমার বউ কথাটা ঈশানের মস্তিষ্ক সবার আগে ধরল, আবার যেন বৈদ্যুতিক শক বয়ে গেল। শরীর ত্বরাঙ্গিত হলো। ময়না দাঁত কেলিয়ে রুমে ঢুকলো। আরহান ওয়াশরুমে ঢুকলো। যাওয়ার আগে একবার শুধু বলল, বাইরে যাওয়ার আগে চুলগুলো খুলে বের হবে। ঈশানী বলতে চাইলো, এই গরমে কে চুল খোলা রাখে, কিন্তু বলতে পারলো না। তার আগে আরহান ভিতরে ঢুকে গেছে। ময়না হাসতে হাসতে বলে, ভাইজান, দেখি একদিনে বউ পাগলা হয়ে গেছে, বউর পুট কাউরে দেখাবার দিবার চায় না। ঈশানের চোখ রাঙালো। ময়না চুপ হয়ে গেলেও মিটিমিটি হেসে যাচ্ছেন। আর এদিকে ঈশানের লজ্জা সংকোচ নিয়ে মরমে মরে যাচ্ছে, ছুঁয়ে যাচ্ছে নতুন নাম না জানা কত নরম অদৃশ্য অনুভূতি। রৌদ্র তাপ দিন, চারিদিকে এক ব্যবসা ছেড়েছে। সূর্যটা যেন রাগ প্রকৃত দীপ্তি ছাড়িয়ে চারিদিকে। চৌধুরী বাড়িতে সকলেই কিছুক্ষণ আগে ইয়াসিনের বাড়ি এসেছে। আয়রা বাবা মা বাইকে দেখে কেঁদে ফেলে, একদিন বাড়ি থেকে দূরে, অথচ মনে হয়েছে কত বছর হয়ে গেছে। জাহিদ চৌধুরী মেয়ের মাথায় হাত দিয়ে শান্ত করলেন। বউভাতের অনুষ্ঠান শেষ হলেই তারা মেয়ে ও জামাইকে নিয়ে বের হবে। ঈশানীর অবস্থা গরমে নাজেহাল। একে তো অসহ্য রকম গরম, তার উপর শাড়ি গয়না, চুল ছেড়ে তার আরও বেহাল দশা। কমিউনিটি সেন্টারের হলরুম জুড়ে মানুষের আনাগোনা, যেন এসি রুমটাতেকেও উত্তপ্ত করছিল। আরহান দাঁড়িয়ে কথা বলছিল অন্যদের সাথে, কিন্তু তার নজর ছিল ঈশানীর উপর। দূর থেকে খেয়াল করলো মেয়েটার অস্বস্তি, বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলা, বিচলতা, ক্লান্তি। আরহান কথা শেষ করে সামনে দাঁড়ানো ব্যক্তির সাথে, তারপর পা বাড়ায় ঈশানীর দিকে। কিন্তু ঈশানীর দিকে তাকাতে চোখে পড়ে ঈশানীর টেবিলে একজন অপরিচিত ছেলে বসা। কপালে ভাঁজ পড়ে আরহানের। সেভাবেই এগিয়ে যায় টেবিলের দিকে। ছেলেটা আরহানকে মোটেও পাত্তা দেয় না,
নিজের কাজ করে যায়। ঈশানীকে বলেন, এই যে মিস, আপনার নামার নাম্বারটা দিন না প্লিজ। ঈশানী এতক্ষণ বিরক্ত হয়ে অন্যদিকে তাকিয়ে এড়িয়ে চলার চেষ্টা করছিল, কিন্তু এ তো পুরোই নাছোড়বান্দা, এমনিতেই গরমে মরে যাচ্ছে, এখন এই লোকের প্যানপ্যানানি আরও বিরক্ত হয়। শক্ত কণ্ঠে কিছু বলার জন্য মুখ ঘুরালে আরহানের শক্ত নজরে আটকে যায়। সে কিছু বলার আগে আরহান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মিস না, মিসেস হবে। ওনার নাম মিসেস ঈশানী চৌধুরী, আর নম্বরও ওনার হাজব্যান্ডেরটা নিতে পারেন, বিকজ শি ইজ নট অ্যাভেলেবেল। সামনে বসা ছেলেটি থতমত খেলো, কোনো রকম দুঃখিত বলে কেটে পড়ল। ঈশানী মাথা নিচু করে ফেলেছে। আরহান ঈশানীর পাশে বসে পানির বোতল এগিয়ে দেয়, পকেট থেকে টিস্যু বের করে দেয়। ঈশানী ঘাম মুছে টকটক করে পানি খেয়ে একটু স্বস্তি অনুভব করে। আরহান ঈশানীকে পর্যবেক্ষণ করে বলে, কোনো সমস্যা? তোমাকে দেখে ঠিক লাগছে না। ঈশানী মাথায় ডানে বামে নেড়ে বোঝালো, কোনো সমস্যা নেই। আরহান ভ্রুকুচকে তাকিয়ে রইল কিছুক্ষণ, পরক্ষণেই উঠে চলে গেল। ঈশানী সেভাবেই বসে রইল। মিনিট 10 পর আরহান ফিরে এলো। ঈশানীকে বলল, গাড়িতে গিয়ে বসো। ঈশানী পলক ঝাপটে চাইল, ফের শুধালো, গাড়িতে বসবো কেন? আরহান ঈশানীর হাত ধরে টান দিল, তারপর প্রত্যুত্তর করলো, বাসায় যাব আমরা, তাড়াতাড়ি বের হও। ঈশানী বোকা বোকা চাউনি নিক্ষেপ করে আবার বলল, বাসায় যাব এখনই? ছোট মা, চাচ্চু আর অপু ভাইয়া ওরাও যাবে তো, আমরা একা কেন যাব? আরহান এই পর্যায়ে বেশ বিরক্ত হলো। মেয়েটা বেশি প্রশ্ন করে, কপালে বাজ পেলে চাইল ঈশানীর দিকে, তারপর জবাব দিল, আমরা এক্ষুনি যাব, ওরা পরে আসবে, এখন চলো। ঈশানী আর কিছু বলতে পারল না। আরহান টানতে টানতে নিয়ে গেল যেখানে গাড়ি শাড়ি পরে ঈশানী হাঁটতেই পারে না, সেখানে টানাটানিতে শাড়িতে পা বেজে যাচ্ছে, বারবার পা আটকে যাচ্ছে। সে এবার বিরক্ত হলো, মৃদু চিল্লিয়ে বলল, এভাবে গরম মতো টানছেন কেন, পড়ে যাচ্ছি তো। আরহান এ পর্যায়ে থেমে গেল, পিছনে ফিরে চাইল ঈশানীর দিকে, তারপর আলগোছ নরম হাতে ধরল ঈশানীর হাত, তারপর নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে। তারপর সামনের দিকে তাকিয়ে ঈশানীকে বলে, চুলগুলো বেঁধে নাও। ঈশানী খুব বিরক্ত আরহানের ব্যবহারে, এরকম করে হুটহাট বদলায় কেন এই লোক। আরহানের দিকে তাকিয়ে থেকে বিরক্ত সুরে মুখ বাঁকিয়ে বলেন, এভাবে নিয়ে আসলেন কেন, আমরা একা যাব নাকি? আরহান এবার শান্ত দৃষ্টি নিক্ষেপ করে ঈশানীর দিকে, তার শান্ত দৃষ্টি ঈশানীর ভেতরের সত্তা নাড়িয়ে দেয়। ঈশানীর এতক্ষণের হততম্বি এক নিমিষেই গায়েব হয়ে যায়। মাথা নিচু করে ফেলেন আরহান এই পর্যায়ে মুখ খুলে, মুখ থেকে নিষ্কৃত হয় শান্ত শীতল গভীর কণ্ঠ, বের হও। ঈশানী যেন তাজ্জব বনে গেল, ফেলফেল করে তাকিয়ে রইল, কিছু বলতে পারল না। আরহান আবার ধমকে উঠল, কি বললাম শুনতে পাওনি? গাড়ি থেকে বেরিয়ে যাও। ঈশানীর খুব আত্মসম্মানে লাগলো, চোখ দুটো টলমল করে উঠল, নাকের পাটা ফুলে উঠল খানিকটা, তিরতির করে ঠোঁট কাঁপছে। কোনো রকম সিট বেল্ট খুলে বের হতে নিলে শাড়ির আঁচল টান পড়ে। ঈশানী পিছনে না পেরেই অভিমানী বদনে কান্না আটকে বলে, এভাবে আঁচল ধরে রেখেছেন কেন? অপমান করে স্বাদ মিটেনি? নিজেই অপমান করে গাড়ি থেকে বের করে দিয়ে নিজেই আটকাচ্ছেন, ছাড়ুন আমার আঁচল। ঈশানীর নাকের পাটা আরও ফুলে ওঠে, কিন্তু শাড়ির আঁচল ছাড়া পায় না। ঈশানী এবার রেগে পিছু ফিরে বলতে নেয় দেখুন, আর বলতে পারে না। দেখতে পায় আরহান দুই হাত উঁচু করে বসে আছে, মানে সে শাড়ির আঁচল ধরেনি। ঈশানী এবার লক্ষ্য করলো তার শাড়ির আঁচল স্টিয়ারিংয়ে আটকে গেছে। লজ্জায় যেন তার মাথা কাটা গেল। ছি, কি ভাববে উনি? এভাবে কেউ নিজের ইজ্জতের ফালুদা নিজে করে? নিশ্চয়ই ঈশানীকে নিয়ে উল্টোপাল্টা ভাববে। এসবই মনে মনে বিড়বিড় করছিল সে। আরহান কয়েক পলক চেয়ে বলে, এজন্যই বউ হিসেবে এসব বাচ্চা মেয়ে আমার পছন্দ না। এরা বুঝে কম আর ফ্যাচ ফ্যাচ করে কাঁদে বেশি। ঈশানী এবার চাইল, ডাগর ডাগর চোখগুলো মেলে চাইল, তারপর নির্জীব হয়ে বলল, আপনি চাইলে এটাকে উপড়ে ফেলতে পারেন, আমি কোনো দাবি রাখবো না, কিন্তু আমি তো দাবি রাখবো বলে ঈশানীর উপর ঝুঁকে গেল আরহান। হুট করে এমন হওয়ায় ঈশানী ভয় পেয়ে যায়, চোখ খিচে ফেলে। কানে এসে আরহানের গভীর কণ্ঠস্বর, আমি স্বামীর দাবি ফলাতে চাই, সেটাও এক্ষুনি।
বলে ঈশানীর মুখের দিকে আর একটু ঝুঁকে যায়। ঈশানীর গোলাপি অদরজোড়া কাঁপছে, নিঃশ্বাসের গতি বেড়েছে, কিন্তু কণ্ঠনালী যেন আটকে আছে, কিছু চেয়েও বলতে পারছে না। তখনই আবারও শুনতে পায় আরহানের শান্ত সাবধান বাণী, শোনো মেয়ে, তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, বাচ্চা হয়ে বড়দের কথা বলবে না। আর এই সম্পর্কে যখন আমরা না চাইতেও জড়িয়ে গেছি, তখন এই সম্পর্ক থেকে কারো মুক্তি নেই, না আমার আর না তোমার। তুমি ছোট বলে আমি তোমাকে মানিয়ে নেওয়ার এত সুযোগ দিচ্ছি, কিন্তু তুমি যদি বড়দের মতো আচরণ করো, তাহলে আমারও বড়দের মতো আচরণ কাজ করতে 2 মিনিটও লাগবে না। আই ডোন্ট লাইক টু রিপিট, সো ডোন্ট মেক মি রিপিট ইট অ্যাগেন। কথাগুলো বলে সরে আসে আরহান। ঈশানী যেন দেহে প্রাণ ফিরে পায়, চোখ খুলে তাকায়, তার গাল গরম হয়ে আছে। কান গাল দিয়ে গরম আবা বের হচ্ছে। এই লোকটার চাহনি, কাছে আসা, স্পর্শ কিচ্ছু নিতে পারে না ঈশানী। কেমন মূর্ছা যায়। ঈশানী মাথা নিচু করে রয়। আরহান একবার দেখে নেয় ঈশানীকে, তারপর গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, চুলগুলো বেঁধে ফেলো, এখন গরম কম লাগবে, আমরা এখনই বাসায় যাব, বেশিক্ষণ লাগবে না। ঈশানী আর কথা বাড়ালো না, আরহানের প্রতিটি কথা শুনলো এবং সেই অনুযায়ী কাজ করলো। জাহিদ চৌধুরী এবং মিনারা বেগম মাত্রই মেয়ে জামাইকে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। ঈশানী গাড়ির হর্ন শুনে ছুটতে এসেছে, এসে আয়রার জিনিসগুলো হাতে হাতে নিয়ে যাচ্ছে। আয়রার সাথে গল্পে মশগুল হয়েছে 2 বোন। ইয়াসিন ড্রয়িং রুমে শ্বশুরের সাথে আলোচনায় ব্যস্ত। আয়রা ঈশানী দুজনে আয়রার রুমে বসে আছে। আয়রা তার শ্বশুর বাড়ির গল্প করছে, ঈশানী মন দিয়ে শুনছে, মাঝে মাঝে হেসে কুটি হচ্ছে। আয়রা ঈশানীর দিকে তাকালো, মেয়েটাকে কেমন প্রাণবন্ত দেখাচ্ছে। খুব কম মেয়েটা এভাবে হাসে, আগে থেকে একটু নীরব চুপচাপ স্বভাবের ছিল। একসাথে গল্প করতে বসলে বেশিরভাগ সময় চুপ করে শুনত, কিন্তু এরকম প্রাণবন্ত হাসি জীবন্ত ঈশানীকে আগে দেখেনি। আয়রা ঈশানীর হাত ধরে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ঈশানী, খুব খুশি লাগছে আপনাকে? স্বামীর সোহাগে দেখে ফুটন্ত পদ্মের মতো দীপ্তি ছড়াচ্ছেন। আমার ভাই কি এমন করলো বিয়ের পর, বলতো দেখি। ঈশানী ভীষণ লজ্জা পেল। তার আর আপু এসব কি বলছে? লজ্জায় লাল আভা ছড়িয়ে পড়লো মুখশ্রী জুড়ে। লাজুক কণ্ঠে মিনমিনিয়ে বলল, যাও, কি যে বলো তুমি, সেরকম কিছুই না। তুমি তো কত মজার মজার কথা বলছো, না হেসে কি কাঁদবো বলো? আয়রা একগাল হেসে জড়িয়ে দিল ঈশানীকে, তারপর আদর দিতে দিতে বলল, না, একদমই না, তোর মুখে সবসময় হাসি থাকুক, তুই এরকম প্রাণবন্ত সজীব শীতের শিশির কণার মতো চকচক করতে থাক। ঈশানীর হাসি দীর্ঘ হলো। এই মানুষগুলো আছে বলে তার জীবন সার্থক, না হলে বাবা মাকে হারিয়ে সে তো কবেই নিঃস্ব হয়ে পড়ে থাকতো। রাত 11টা বাজে। ঘরে প্রবেশ করলো ঈশানী। বিকেলে বাসায় এসে যে বেরিয়েছে, এর মধ্যে ঈশানীকে দেখতে পায়নি আরহান। মহারানীর মাত্র সময় হয়েছে ঘরে আসার। ঈশানী ঘরে এসে একটা সুতির জামা নিয়ে ওয়াশরুমে যায়। মিনিট 5 পর বেরিয়ে আসে। ব্যালকনির দিকে অগ্রসর হলে শুনতে পায় আরহানের কণ্ঠস্বর, বিয়ে করে কি পড়াশোনা বাদ দিয়ে দিয়েছ? ডক্টর আরহান মীর চৌধুরীর স্ত্রী সামান্য এসএসসি পাস, এটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না। বিয়ে শাদী হয়ে গেছে, এখন পড়াশোনা বাদ দিয়ে সংসার সামলাবে, এরকম মনোভাব থাকলে পাল্টে ফেলো, কারণ পড়াশোনা তোমাকে করতেই হবে। ঈশানী বোকার মতো তাকিয়ে থাকে, পরপর চেয়ে থেকে উত্তর দেয়, পড়াশোনা বাদ দেব কেন, আমি তো চাই পড়াশোনা করতে। ঈশানীকে সম্পূর্ণ কথা বলতে দিল না আরহান, আবার বলে উঠল, তাহলে পড়াশোনা না করে ধেই ধেই করে এগোর বেড়াচ্ছ কেন? কালকে থেকে কলেজে যাবে, বুঝতে পেরেছ? ঈশানী কিছুই বলল না, শুধু ঘাড় তাক করে সম্মতি জানালো। আরহান আবারও বলল, টেবিল ল্যাম্প চালিয়ে ঘুমিয়ে পড়ো। আরহান সোফার দিকে অগ্রসর হয়। ঈশানী ছট করে শোধায়, আপনি ঘুমাবেন না? আরহান পিছু ফিরে চায়। কি শান্ত নির্মল চাহনি তার। চোখের বাসা পড়তে অক্ষম হলো ঈশানী, তাই সন্তর্পণে দৃষ্টি নামিয়ে নিল। আরহান বলল, একটু কাজ আছে, শেষ করে ঘুমাবো। ঈশানী কিছুই বলল না, শুয়ে পড়ল বিছানার এক কোণে দখল করে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় ঈশানীর। প্রাণের তৃষ্ণা পেয়েছে তার। উঠে পাশে তাকায়,
লোকটা তার পাশে নেই। তারপর চোখ ঘুরিয়ে চায় ডান দিক। ল্যাপটপের মৃদু আলোয় পরিপুষ্পিত হয় আরহানের মুখশ্রী। ঈশানী বালিশের নিচ হাতিয়ে মোবাইল বের করে হাতে নেয়। সময় দেখে নেয় রাত 2:45। কপাল কুচড়ে ওনা ভালোভাবে জড়িয়ে নেয় শরীরে। তারপরে গিয়ে যায় আরহানের দিকে। ঘুম জড়ানো মিষ্টি ও মধুর কণ্ঠে বলে, এখনো ঘুমোননি? অনেক রাত হয়েছে তো। ঈশানীর ঘুম জড়ানো আবেশী কণ্ঠে থমকে যায় মানবের হৃৎপিণ্ডটা। মৃদু কেঁপে ওঠে বোধ হয়। চোখ তুলে তাকায় ঈশানীর পানে। ফোলা ফোলা মুখ, এলোমেলো চুলে কেমন যেন মোহনীয় লাগছে। আরহান চোখ বন্ধ করে নেয়। দুটো জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করে। তারপর বলে, কাজটা শেষ করে ঘুমোবো। তুমি উঠেছ কেন? কিছু লাগবে? ঈশানী প্রায় বৃদ্ধাঙ্গুল দিয়ে মেজে খুঁটে যাচ্ছে। দিমি গলায় বলে, পানি খেতে উঠেছিলাম। আরহান অত গুরুত্ব দিল না। টেবিলের উপর পানির বোতল দেখিয়ে দিয়ে বলল, ওখানে আছে, খেয়ে নাও। ঈশানী এগিয়ে গিয়ে পানি খেলো। ঘুরে আবার আরহানের কাছে দাঁড়ালো, একটু বেশি কাজ ঘেঁষে। আরহান তাকালো ঈশানীর দিকে, বোঝার চেষ্টা করলো মেয়েটার অভিব্যক্তি। তারপর বুঝিয়ে শুধালো, কি হয়েছে? ঈশানী কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরহান আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে? ঈশানী এবার মুখ খুলল, মাথা নইয়ে দিবি নরম করুণ কণ্ঠে বলল, আপনিও আসুন প্লিজ। আরহান অবাক নেত্রে চাইল ঈশানীর পানে। ঈশানীর হাবভাব বোঝার চেষ্টা করলো। ঈশানী আবার বলল, এমনিতেও অনেক রাত হয়েছে, শরীর খারাপ করবে। আর ঈশানী থেমে যায়। আরহান তখনও চেয়ে আছে, কিছুই বলছে না। ঈশানী আবার বলে, আমার ভয় করছে, বাজে স্বপ্ন দেখেছি। আরহান কিছু না বলে ল্যাপটপটা বন্ধ করে দিল। তারপর সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঈশানী দাঁড়িয়ে দেখল, পরে সে নিজেও গিয়ে শুয়ে পড়ল আরহানের পাশেই। ভোরের হালকা আলোয় ঘরটা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে। জানালার পর্দা হালকা বেশি উঠেছে বাতাসের ছোঁয়ায়। আরহানের চোখ মেলে তাকালো ঘড়ির দিকে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন 6:15। আরহান উঠে বসলো। পুরো রুমে একবার চোখ বুলিয়ে কোথাও কাউকে দেখতে পেল না। মাথা ঘামালো না বেশি। নিজের মতো ফ্রেশ হয়ে শরীর চর্চায় মনোযোগী হয়। এর মাঝে একবার ময়না এসে কফি দিয়ে গেছে। আরহান নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। ঈশানী সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছে রান্নাঘরে। ছোট মাকে টুকিটাকি কাজে সাহায্য করছে। মিনারা বেগম না করলেও শোনেননি। ব্রেকফাস্ট সব তৈরি করেছে মিনারা বেগম। টেবিলে এগিয়ে দিচ্ছে ঈশানী। টেবিলে খাবার সাজাতে সাজাতে মোটামুটি সবাই চলে এলো। জাহিদ চৌধুরী এসে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে পড়েন। আয়রাও ইয়াসিনও এসে বসে পড়ে। সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় আরহানকে, একদম ফর্মাল পোশাকে। এসে বাবার পাশে চেয়ারে বসে পড়ে। আরহানকে তৈরি হয়ে নামতে দেখে আয়রা মুখ বাঁকিয়ে বলে, কি ভাইয়া, তুমি বিয়ের 2 দিন যেতে না যেতেই ডাক্তারি করতে চলে যাবে? বিয়ের পানি তো এখনো শুকালো না। ইয়াসিন কিছু বলল না, মিটি মিটি হাসছে শুধু। জাহিদ চৌধুরী তাল মেলালেন সাথে, আরও তো ঠিকই বলেছে, কয়েকটা দিন ছুটি নিতে পারতে। আরহান কোনো ভ্রুক্ষেপ করলো না। ভাবলেহীনভাবেই বলল, আমার বিয়ের জন্য পেশেন্টের চিকিৎসা আটকে মারবো নাকি? ঈশানী কেবলই ব্রেড পরোটা রাখতে টেবিলে এসেছিল। ঈশানীকে দেখে আরহানের মেজাজ খিচিয়ে উঠল। তিরিক্ষি মেজাজে বলল, এ মেয়ে, তোমাকে না বলেছি আজ থেকে কলেজে যেতে? তুমি কলেজের জন্য তৈরি না হয়ে রান্না করে কি করছো? ঈশানী যেন ভীষণ কষ্ট পেল। সকলের সামনে ভেবে চিল্লিয়ে বকা দেওয়ার কি আছে? সে তো এখনই যেত রেডি হতে। মুখটা ছোট করে ফেলল ঈশানী। মুখে কিছু বলল না। জাহিদ চৌধুরী আরহানকে ধমকে উঠলেন, মেয়েটার সাথে এভাবে কথা বলছো কেন? সুন্দর মতো বুঝিয়ে বললেই তো হয়। ঈশানী গাল ফুলিয়ে উপরে চলে গেল। পনেরো মিনিট পর নেমে আসে। দেখে প্রায় সবার খাওয়া শেষ, তারা চলে গেছে। আয়রা বসে আছে টেবিলে। ঈশানী আসলে তাকে উদ্দেশ্য করে বলে, দ্রুত খেয়ে নে, ভাইয়া অপেক্ষা করছে বাহিরে। ঈশানী মুখ বাঁকালো, তারপর বলল, উনি দাঁড়িয়ে আছে কেন? আয়রা ফোন টিপতে টিপতে প্রত্যুত্তর করলো, বাবা বলেছে তোকে কলেজে পৌঁছে দিতে। তাই দাঁড়িয়ে আছে, জলদি যা, না হয় আবার ধমক খাবি।
ঈশানী ব্রেডে কামড় বসিয়ে বলল, আমি একাই যেতে পারবো, যাব না ওনার সাথে। আয়রা বেশি ঘাটালো না ঈশানীকে। সে দ্রুত খাবার শেষ করে কাঁধে ব্যাগ নিয়ে ছুটল। গাড়ি নিয়ে আরহানকে দাঁড়িয়ে থাকতে দেখেও পাত্তা দিল না, উল্টো দিকে মুখ দিয়ে ছুটল গেটের দিকে। অপেক্ষা করছে রিক্সার জন্য। আরহান শান্ত হয়ে সব দেখল, তারপর গাড়ি নিয়ে এগিয়ে গেল ঈশানীর দিকে। ঈশানীর সামনে গাড়ি থামিয়ে জানালার কাছ থামিয়ে বলল, তুমি কি গাড়িতে উঠবে নাকি আমি কোলে করে নিয়ে আসবো? ঈশানী চকিত নয়নে তাকালো। তখনই আবার গাড়ির হর্ন বেজে উঠল। ঈশানী মুখে কিছু বলল না, ঠায় দাঁড়িয়ে রইল। ভাগ্যক্রমে সে একটা রিক্সাও পেয়ে গেল। দ্রুত সে রিক্সায় উঠে গেল। আরহান শুধু তাকিয়ে দেখে গেল। তারপর সে নিজেও হাসপাতালের উদ্দেশ্যে গেল। টিফিনের পিরিয়ড চলছে। 5 দিন পর কলেজে এসেছে ঈশানী। এ নিয়ে মিথিলার অভিযোগের শেষ নেই। মিথিলার ভাষ্যমতে ঈশানীকে ছাড়া তার এতিম এতিম দুঃখী দুঃখী লাগে। আর এরকম বাজে অনুভব করানোর জন্য ঈশানীর শাস্তি হওয়া প্রয়োজন। কঠোর শাস্তি। ঈশানীর মিথিলার কথায় কোনো মন নেই। সে ভাবছে, এই যে তার জীবনের এমন আমূল পরিবর্তন হলো, এ সম্পর্কে প্রিয় বান্ধবী কি কিছু জানাবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। কিন্তু সম্পর্কটা এখনও যেখানে অনিশ্চিত, সেখানে সম্পর্ক নিয়ে আলোচনা করে সকলকে জানিয়ে লাভ কি? তাই সে এ ব্যাপারে কিছুই জানালো না মিথিলাকে। এদিকে মিথিলা তখন থেকে বকবক করে যাচ্ছে। ঈশানীর থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে সে ঈশানীর বাহু ধরে জাকিয়ে জিজ্ঞেস করে, কী রে, শুনছিস আমার কথা? ঈশানী সদ্বিদ ফিরে পেল, মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। কি বলছিস বল। মিথিলা ভীষণ হতাশ হলো। তার এই বান্ধবী পরিবর্তন হওয়ার নয়, এমনিই থাকবে নাকি এ মেয়ে? তারপর আবার কিছু একটা মনে পড়তে দ্বিগুণ উৎসাহী হয়ে ঈশানীর কাঁধে ঘেঁষে গেল। তারপর আদর আদর কণ্ঠে বলল, এই শোন, তুই যে এতদিন কলেজে আসিসনি, আমি তো ভীষণ কষ্ট পেয়েছি। তোর কি উচিত না এই কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য আমাকে খুশি করা? ঈশানী কপাল কুঁচকে চোখ ছোট ছোট করে চাইল। মেয়েটার মতিগতি তার ঠিক ঠেকছে না। সেভাবেই উল্টো প্রশ্ন করলো, কাহিনী কি? ঝেড়ে কাশো দেখি। মিথিলা আবার একটু লজ্জা পেল। আঙুল দিয়ে ঈশানীর হাতে আঁকাবুকি করতে করতে বলল, আমি ফেসবুকে একটা ছেলের সাথে প্রেম করছি। আজকে আমাকে দেখা করতে দেখেছে, কিন্তু একা যেতে তো ভয় করছে। তুই চল না আমার সাথে, তুই থাকলে আমি সাহস পাবো। ঈশানী অবাক হলো। সে ছিল না মাত্র 5 দিন, এর মধ্যে সে প্রেমিক জুটিয়ে ফেলেছে। জাজালো কণ্ঠে বলল, ঈশানী, একা একা আমাকে না বলে প্রেমিক জোগাড় করেছ, একা একাই দেখা করো, যাও। মিথিলা ঈশানীকে জড়িয়ে ধরে নাকামি করে বলল, আরে জানো, রাগ করছিস কেন? তুই তো ছিলি না। তোর একাকিত্ব অনেক অনুভব করেছিলাম। তখন ওই ছেলেটা তার কাঁধ অনলাইনের অদৃশ্য কাঁধ বাড়িয়ে দেয় আমার দিকে। আমি সান্ত্বনা নিতে গিয়ে প্রেমে পড়ি। এটা কি আমার দোষ বল? আমার ভোলাবালা নরম মন পিছলে গেল। তার উপর ছেলেটা মেডিকেলে পড়ে, বুঝিসই তো। ঈশানী হেসে ফেলল। এই মেয়েটার সাথে কি রাগ করে থাকা যায়? এমন আদুরে আদুরে কথা বলে মন চায় গাল দুটো টিপে দিক সে। তবু মিছিমিছি রাগ দেখিয়ে বলে, হয়েছে, তোমার ভোলাবালা নরম মন যাকে তাকে যেখানে সেখানে দেখে ক্রাশ নামক বাঁশ খেয়ে চিৎপাত হয়ে থাকে। এটাই আবার কি হয় কে জানে। মিথিলা নিজেও এটা নিয়ে একটু চিন্তায় থাকলেও প্রকাশ করল না। ঈশানীকে জোর করে রাজি করালো। দুজনে মিলে সিদ্ধান্ত নিল কলেজ ছুটির পর যাবে তারা। একটি বিলাসবহুল ফ্যান্সি রেস্টুরেন্টে বসে আছে ঈশানী আর মিথিলা। তাদের সামনেই বসে আছে মিথিলার ফেসবুক প্রেম হওয়া নিত্যদিনের প্রেমিক। লোকটা দেখতে খারাপ মনে হচ্ছে না, যথেষ্ট ভদ্র, সভ্য, লাজুক। এই যেমন এখন মাথা নিচু করে সোজা স্টান হয়ে বসে আছে, না কথা বলছে আর না তাকাচ্ছে। এদিকে তার নির্লজ্জ বান্ধবী খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ছেলেটাকে, যেন মাথা একটা চুলও বাদ না যায় এমন অবস্থা। ঈশানী একটু ওদের স্পেস দেওয়ার জন্য টেবিল থেকে উঠে গেল। যাওয়ার সময় মিথিলাকে বলে গেল ওয়াশরুমে যাচ্ছে। ঈশানী রেস্টুরেন্টটা একবার ঘুরে দেখতে চায়। দেখতে সুন্দর, আকর্ষণীয় আর চমৎকার লাগছে তার। ডেকোরেশনও বেশ অন্যরকম। খুঁটিয়ে খুঁটিয়ে এসবে অবলোকন করছিল সে। তখনই তার চোখ আটকে গেল একটি টেবিলে 2টো ছেলে মেয়ে বসা। দূর থেকে দেখি ছেলেটাকে তার আরহানের মতো ঠেকলো।
সে আর একটু এগিয়ে গেল ভালোভাবে দেখার জন্য। দেখতে পেল ছেলেটা আসলেই আরহান। আর তার সামনে আরহানের হাত ধরে বসে আছে অলিভিয়া। অলিভিয়ার কান্নারত মৃদু আওয়াজে বলা কথা ঈশানের বুকে আগুন জ্বালিয়ে দিল। সে স্পষ্ট শুনতে পেল অলিভিয়ার হাহাকার। আরহান, আমি তোকে ভীষণ ভালোবাসি। বিশ্বাস কর, তোকে অন্য কারোর সাথে দেখা আমার জন্য মরণ সমতুল্য। আমি ভালো নেই রে, মনে হচ্ছে আমার হৃদয় কেউ কামড়ে খাচ্ছে। ঈশানিয়া শুনতে পারল না। কেন তার বুক জ্বলছে সেটাও তার বোধগম্য হলো না। এটা তো স্বাভাবিক বিষয়। অলিভিয়া যথেষ্ট সুন্দরী, প্রতিষ্ঠিত, স্মার্ট রমণী। যে কোনো ছেলে এমন জীবনসঙ্গী চায়। নিশ্চয় আরহানও বাসায় অলিভিয়াকে। বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে ঈশানীকে। ঈশানীর শুধুমাত্র আরহানের দায়িত্ব ও দয়া। ঈশানীর ভিতরটা আবার মোচড় দিয়ে উঠল। তার একদম দম বন্ধ হওয়ার কারণ তার মোটেও ভালো লাগলো না। হয়তো তিন কবুল বলে স্বামী হিসেবে গ্রহণ করেছে, তাই তার ভিতরে এত জ্বালাপড়া করছে। কিন্তু আদৌ কি তিন কবুল বললেই সম্পর্কের পূর্ণতা পায়? তিন কবুল কি পারে দুটো বিচ্ছিন্ন মনকে জোড়া লাগাতে? পারে না তো। উল্টো সে দুজন ভালোবাসার মানুষের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। নিজেকে তার ভীষণ নিকৃষ্ট বাজে মেয়ে লাগছে। এসব ভেবে তার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু জোরে ফেলল। ঈশানী চট করে মুছে ফেলল। নিজেকে শশালো কঠিনভাবে। খবরদার ঈশানী, কাঁদবি না। এমনটাই হওয়ার ছিল। তোকে শুধুমাত্র দয়া করে বিয়ে করেছে উনি। চাচ্চুর কথা শুনে তোকে সমাজের মুখ থেকে বাঁচাতে দয়া করেছে। তুই তার সুন্দর ভালোবাসাময় জীবন বিভীষিকা হয়ে সব শেষ করে দিয়েছিস। এবার সময় এসেছে সে দয়া ফিরিয়ে দেওয়ার। ঈশানী কোনোরকম মিথিলাকে গিয়ে জানালো তার শরীর খারাপ লাগছে, এক্ষুনি বাসায় যেতে চায়। মিথিলাও ঈশানীর শরীর খারাপ দেখে আর দেরি করেনি, তখনই বেরিয়ে পড়ে ওরা। সন্ধ্যার পর আরহান ফিরে এসে দেখে ঈশানী পড়ছে। আরহান ঈশানীকে দেখে সোজা ওয়াশরুমে যায়। তার এখন শাওয়ার নেওয়া জরুরি। কিছুক্ষণ পর ময়না আসে আরহানের জন্য কফি নিয়ে। কফি রেখে সে চলে যায়। ঈশানী তখনও পড়ায় ব্যস্ত। আরহান ওয়াশরুম থেকে বের হয়ে কফি দেখতে পায়। চুল ঝাড়তে ঝাড়তে সে ব্যালকনিতে যায়। রাতের আকাশ দেখতে দেখতে কফিটা শেষ করে রুমে এসে দেখে ঈশানী নেই। আরহান ব্রুজগল কুচকে ফেলে ভাবে, সকালের ধমকটা দেওয়া বোধহয় বেশি হয়ে গেছে। বাচ্চা মানুষ, এখন গাল ফুলিয়ে আছে ভেবে কপালে আঙুল ঘষে আনমনে ঠোঁট এলিয়ে হাসে। রাতে শোয়ার সময় ঈশানী আগে এসে শুয়ে পড়েছে। শুধু শুয়ে পড়েনি, ঘুমিয়েও পড়েছে। এমন অবস্থা আরহান কিছু বলার সুযোগও পেল না। সে ল্যাপটপ নিয়ে বসে পড়ল পেন্ডিং কাজগুলো সারতে। আজ মাঝরাতে ঈশানীর ঘুম ভেঙে গেল। দেখতে পেল লম্বাটা লোকটা ল্যাপটপে মুখ গুজে কিসব টাইপ করে যাচ্ছে। ঈশানীর খুব বলতে ইচ্ছে করলো, অনেক রাত হয়েছে, আসুন ঘুমিয়ে পড়বেন, কিন্তু বলতে পারল না। সেভাবে শুয়ে রইল। তার আর ঘুম আসলো না। যতক্ষণ আরহান কাজ শেষ করে বিছানায় এসে শুয়ে পড়ল, তখন ঈশানী জেগেই ছিল। দেখছিল লম্বাটা সুন্দর করে সুদর্শন পুরুষটাকে। সকালে উঠে রুমে ঈশানী দেখা পেল না আরহান। একই রুমে থেকেও মেয়েটা কেমন পালিয়ে বেড়ায়। বাচ্চা একটা মেয়ের কিসের এত অভিমান? একটা ধমকি তো দিয়েছি। কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে তাতে? আরহানও খানিক রেগে যায়। পরক্ষণে ভাবে দূরে থাকতে চাইলে থাকুক। সে নিজেও একটু দূরত্ব চাইছিল। তার মনের ভিতর ঘটে যাওয়া অদ্ভুত অনুভূতি নিয়ে সে নিজেও বিভ্রান্তিতে আছে। তার 28 বছরের যুবক জীবনে তার এরকম অদ্ভুত অনুভূতি হয়নি। ঈশানীকে সে আগে কখনো অন্য নজরে দেখেনি, কিন্তু সব কিছু বদলাতে শুরু করেছেন একদম হুট করে। যেন এরকম হুট করে কেন তার এরকম অনুভূতি হচ্ছে, এটা নিয়ে সে নিজেও একটু বিচলিত। তার এসব অনুভূতি কি শুধু বাবার দেওয়া দায়িত্ব কর্তব্য, নাকি দায়িত্বের আড়ালে সুপ্ত অনুভূতি, সেটা নিয়ে সে নিজেও নিশ্চিত না। এদিকে ঈশানী কলেজের জন্য রেডি হয়ে আজ আগে আগে বেরিয়ে গেছে। জাহিদ চৌধুরী আরহান দুজনেই নিজেদের কর্মস্থলে চলে গেছে। আয়রা আর ইয়াসিন গতকাল সন্ধ্যায় চলে গেছে। বাসায় আছে শুধু এখন মিনারা বেগম আর ময়না। তারা ঘরের কাজকর্ম রান্নাবান্নায় ব্যস্ত। ঈশানীর এইচএসসি পরীক্ষার রুটিন দিয়েছে। সব মিলিয়ে হাতে সময় আছে আর 10 দিনের মতো। ঈশানী আগে থেকে পড়াশোনায় ভীষণ মেধাবী এবং মনোযোগী। এবার যেন তার সব ধ্যান জ্ঞান আরও বেশি করে
পড়াশোনায় নিবিষ্ট করেছে। তার ছোট মা আর চাচুকে বলেছে পরীক্ষার কয়েকদিন সে নিজের ঘরে থাকতে চায়, কারণ হিসেবে দাঁড় করিয়েছে তার অনেকগুলো বই খাতা, সেগুলো শিফট করা ঝামেলা। আর আরহান নিজেও অনেক রাত পর্যন্ত কাজ করে। তার পড়াশোনায় সমস্যা হবে এবং আরহানেরও কাজে ব্যাঘাত ঘটবে। মিনারা বেগম কিছু না বললেও জাহিদ চৌধুরী রাজি হয়ে গেছেন। পড়ালেখার ব্যাপারে উনি আবার ভীষণ সিরিয়াস, সেখানে নো কম্প্রোমাইজ। আরহান আজ একটু রাত করে বাড়ি এসেছে, এসে রুমে দেখে ঈশানী নেই। সেরকম আমলে নেয়নি, মেয়েটা তো এমনিতেই পালিয়ে বেড়াচ্ছে দুদিন থেকে। নিজের মতো ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে নিচে খাবার খেতে গেছে। সকলে আছে, ঈশানী নেই। সে একবার রান্নাঘরে চাইল, সেখানেও দেখতে না পেয়ে চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করলো, ঈশানীকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? খাবে না? মানে দাঁত কেলিয়ে বলল, আপামনি তো কুনসুম খাইয়ে নিজের ঘরে পড়তে বইছে, হ্যার নাকি পরীক্ষার রুটিন দিয়েছে। আরহান আর কিছু বলল না, নিজের খাওয়াতে মনোনিবেশ করলো। খাওয়া শেষ করে নিজের রুমে গেল। ঘড়ির কাঁটা 11:30। ঈশানী এখনও রুমে আসেনি। হাসপাতাল থেকে আসার পর ঈশানীর সাথে তার এখনও দেখা হয়নি। এত রাত হয়েছে, এখনও এই মেয়ের হদিশ নেই। আরহান দরজার সামনে দাঁড়ালো, তারপর গলা উঁচিয়ে ময়নাকে ডেকে বলল, ময়না, আমাকে এক কাপ কফি দিয়ে যা। একটু পরে ময়না এলো, হাতে কফির মগ টেবিলের উপর রেখে চলে যেতে নিলে আরহান শুধায়, তোর আপামনি কোথায়? ময়না ঘুরে দাঁড়ায়, তারপর উত্তর করে, আপামনি হ্যার ঘরে, মনে হয় পড়তাছে। আরহান আবার বলে, গিয়ে বলবি এখন রুমে এসে ঘুমোতে, কালকে যেন আবার পড়ে। ময়না ব্রুচিয়ে সুর কেটে বলল, ও আল্লাহ, ভাইজান আপনি জানেন না আপামনি কইছে পরীক্ষার কয়দিন হ্যাঁ হ্যার রুমে থাকবো। সময় বহমান, কারোর জন্য অপেক্ষা করে না। সে তার নিজস্ব গতিতে ইচ্ছেতে চলতে থাকে। তেমনইভাবে সময় গড়িয়েছে, পেরিয়েছে কিছুদিন। ঈশানীর পরীক্ষা শুরু আগামীকাল। এর মধ্যে ঈশানী আরহানের সম্পর্কের কোনো উন্নতি ঘটেনি, তবে বলা যায় অবনতি ঘটেছে। সেদিন রাতে ময়নার থেকে শুনে আরহান গিয়েছিল ঈশানীর নিকট। ঈশানী ঘুমের ভান ধরে মরার মতো পড়েছিল, কোনো সাড়া শব্দ করেনি। আরহান কিছু বলেনি, শুধু শান্ত চোখে চেয়ে চলে এসেছে। এরপর থেকে চলছে দুজনের নীরব এড়িয়ে যাওয়া। তাদের দেখা হওয়ার একমাত্র স্থান হলো ব্রেকফাস্ট টেবিল। এছাড়া তারা একে অপরের মুখদর্শন করতে পারে না, মূলত তাদের সময় মিলে না। ঈশানী যতটা পারছে নিজেকে গুটিয়ে রাখে। আগামীকাল ঈশানীর পরীক্ষা শুরু। তার প্রস্তুতি ভীষণ ভালো হলেও সে খুবই বিচলিত। আজ আরহান তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। খাবার টেবিলে সকলে খেতে বসেছে, রয়েছে ঈশানীও। জাহিদ চৌধুরী ঈশানীকে ডেকে বললেন, কাল পরীক্ষা কয়টায় তোমার? সকাল 10টায় শুরু। ঈশানী প্রত্যুত্তর করে। জাহিদ চৌধুরী আরহানের দিকে তাকিয়ে বলল, পরীক্ষার কয়দিন তুমি ওকে হলে দিয়ে এসো, আসার সময় বাড়ির গাড়ি করে চলে আসবে। আরহান কিছু বলার আগে ঈশানী দরপড়িয়ে বলে ওঠে, আমি একাই যেতে পারবো চাচু। জাহিদ চৌধুরী ঘোর বিরোধিতা জানালো, ধমক দিয়ে বললেন, অতদূর তুমি একা যাবে? মাথা খারাপ? সকালে আরহান দিয়ে আসবে, আর পরীক্ষা শেষে গাড়ি অপেক্ষা করবে, চলে আসবে। আর কোনো কথা নয় এ বিষয়ে। জাহিদ চৌধুরী নিজের কথা শেষ করে চলে গেলেন। রয়ে গেল ঈশানী আর আরহান। আরহান সব শুনল, মুখে কিছুই বলল না। ঈশানী চোরা চোখে কয়েকবার দেখে নিল আরহানকে, তারপর সুরসুর করে চলে গেল নিজের কক্ষে। আরহান গাড়ি নিয়ে অপেক্ষা করছে ঈশানীর জন্য। ঈশানী এলেই বেরিয়ে পড়বে তারা। ঈশানী কলেজ ড্রেস পরে, মাথা দুটো বেনি পাকিয়ে, চশমা পরে, হাতে বই নিয়ে পড়তে পড়তে বেরিয়ে এলো সদর দরজা দিয়ে। আরহানের কাছে ঈশানীকে আজ একদম বাচ্চা লাগছে। দুই বেনিতে ঠোঁট চড়িয়ে হেসে উঠল অজান্তেই, মনে মনে আওড়ালো, বাচ্চা বউ। ঈশানী এসে বসেছে ড্রাইভিং সিটের পাশে। তার চোখ এবং মন দুটোই বইয়ের পাতায় নিবিষ্ট, যেন ইহজগৎ আর কিছু নেই তার চারপাশে, শুধু সে আর তার বই একমাত্র উপকরণ এই পৃথিবীতে। আরহান গাড়ি চালানো শুরু করলো। 30 মিনিটের মাঝে তারা হলে পৌঁছায়। ঈশানীকে গাড়ি থেকে নামতে দেখে দৌড়ে আসে মিথিলা, এসেই রাজ্যের গল্প জুড়ে দেয়। আরহান গাড়ির কাছ নামিয়ে তাকিয়ে দেখছে। ঈশানী এ পর্যায়ে থামিয়ে দিল মিথিলাকে, এগিয়ে গেল আরহানের দিকে।
মাথা নামিয়ে কাছের কাছে গিয়ে বলে, ধন্যবাদ, যাচ্ছি আমি। আরহান কিছু বলার সুযোগ না দিয়ে মিথিলাকে নিয়ে চলে যায় ভিতরে। আরহান তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর গাড়ি ঘুরিয়ে নিজেও চলে গেল। ঈশানীর পরীক্ষা শেষের দিকে আর দুটো বাকি। এখন সে অনেকটাই নিশ্চিন্ত আর মুক্ত পাখি। দুটো এক্সাম হয়ে গেলে সে প্যারামুক্ত। ঈশানী প্রতিদিন সকালে আরহানের সাথেই যায়, তবুও তাদের মধ্যে একটা বাক্য বিনিময় হয় না, যেন দুজন নীরব যুদ্ধে নেমেছে। রুমের দূরত্বের সাথে বেড়েছে তাদের নিজেদের দূরত্ব। ঈশানী খুশি হয়, সে নিজের কাজে সফল হয়েছে। একমাত্র কিছুদিন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেলে সে চলে যাবে এ বাড়ি থেকে, লোকটাকে চিরতরে মুক্তি দিয়ে, যাতে নিজের ভালোবাসার মানুষের সাথে সুখের সংসারে বাঁধতে পারে। সে কারো জীবনে তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে চায় না, আর না চায় না নামমাত্র সম্পর্কে কাউকে বেঁধে রাখতে। দিনটা শুক্রবার, বিকেল থেকে আকাশে মেঘ করেছে। সাদা মেঘগুলো ধূসর বর্ণে রূপান্তর হয়েছে, বাতাস ছড়িয়েছে। ঝড়ের আগে এই মুহূর্তে ঈশানীর ভীষণ প্রিয়। সে গুটি গুটি পা এগিয়ে গেল ছাদে। ঠান্ডা তাজা হাওয়া ছুঁয়ে দিল ঈশানীর তনুমন। ঈশানী চোখ বন্ধ করে উপভোগ করতে থাকলো। বিন্দু বিন্দু পানিকণা এসে ভিড় জমায় ঈশানীর মুখে। আস্তে আস্তে বৃষ্টিকণা বড় হয়, ঝমঝমিয়ে নামে দরিদ্রিতে। ঈশানী নড়ে না, সেখানে ঠায় দাঁড়িয়ে রয়, দুহাত মেলে। নিমিষেই ভিজে যায় ঈশানীর শরীর। ঈশানীর মধ্যে কোনো উল্লাস নেই, নেই কোনো বৃষ্টিতে ভেজার আনন্দ। সে যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে শুধু। আকাশ পানে চেয়ে বোঝাপড়া করছে নিজের সাথে। তখনই দূর থেকে ভেসে আসলো পুরুষালী আওয়াজ, উচ্চস্বরে তবে ঠান্ডা আওয়াজ। অসময়ে বৃষ্টিতে ভিজছ কেন? ঈশানী ছট করে চোখ খুলল, তড়িৎ পিছু ফিরল, দেখতে পেল লম্বা সুদর্শন পুরুষকে। কিছু বলল না, আস্তে ধীরে মাথাটা আবার ঘুরিয়ে সামনে তাকালো। আরহান যেন মেজাজ ছুটে গেল। মুহূর্তে ঈশানীকে নিজের হাতে টান অনুভব করলো, কেউ তার হাত ধরে ঘুরিয়ে সোজা করেছে। ঈশানীর তাল সামলাতে না পেরে হুড়মুড়িয়ে খেয়ে পড়ে আরহানের বুকে। নাক ও কপাল গিয়ে ঠেকে শক্তপোক্ত বুকে। ঈশানী চোখ খিচিয়ে নেয়, বৃষ্টির পানি ভিজিয়ে দিচ্ছে আরহানকেও। ঈশানী মাথা তুলে তাকায়, দেখতে পায় আরহানের লাল হয়ে যাওয়া রক্তাক্ত নয়ন। শিউরে ওঠে ঈশানী। তখনই আরহান নিজের হাতের বাঁধন শক্ত করে চেপে ধরে ঈশানীকে। ব্যথা চটফটিয়ে ওঠে ঈশানী। আরহান ভ্রুক্ষেপ করে না, কণ্ঠের তেজ ও ঝাঁজ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, কি সমস্যা? আমাকে এড়িয়ে যাচ্ছ কেন এভাবে? বৃষ্টির পানি ভিজিয়ে দিয়েছে ঈশানীর পুরো দেহ। ঝড়ো বাতাসে কেঁপে উঠছে ঈশানীর পেলব দেহ। শরীরের সাথে কাপড় লেপটে আছে, কাঁপছে তিত্তির করে তার অধর। ঈশানী হাত মুচড়ামুচড়ি করে, ছাড়া পাওয়ার জন্য ব্যাকুল হয়। আরহান ঈশানীর বাহু ধরে তাকে আরও সন্নিকটে উঁচু করে নিয়ে আসে। তারপর রাগান্বিত শান্ত কণ্ঠে বলে, ঈশানী, রাগিও না আমায়। আমার রাগ সামলাতে পারবে না তুমি এখন। কী ছিল কথাটায়? কে জানে। ঈশানী আরহানের দিকে চাইল, তারপর ধপ করে নিভে গেল। কোনো রকম মিনমিন করে বলল, ছাড়ুন, আমি ঘরে যাব। তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি। শান্ত শীতল অথচ গভীর কণ্ঠস্বর। ঈশানী আবার বেশ ছটফটিয়ে উঠল। ছাড়া পাওয়ার জন্য হাত পা ছুড়ল। কোনোভাবে ছাড়া না পেয়ে চিল্লিয়ে বলল, ছাড়ুন বলছি, ঘরে যাব আমি। এভাবে একটা মেয়েকে ধরে আছেন, লজ্জা করে না? আরহান এক ইঞ্চিও নড়ল না। সেভাবে দাঁড়িয়ে ঈশানীর দিকে তাকিয়ে বলল, বউকে ধরতে আবার কিসের লজ্জা? ধক করে কেঁপে উঠল ঈশানীর কিশোরী বক্ষস্থল। আবার মুহূর্তে একটা বিষাদ ছুঁয়ে গেল। নিজের বেপরোয়া ভাবনা অনুভূতিকে লাগাম টানিয়ে বলে, শুধুমাত্র নামমাত্র বউ, এই নামের সম্পর্ক নিয়ে উদ্গ্রীব হবেন না। খুব শীঘ্রই আপনাকে আমি সব ফিরিয়ে দেব, মুক্তি দিয়ে দেব আপনাকে। আরহান এক নজর তাকালো ঈশানীর সর্বাঙ্গে। শরীরের সাথে লেপটে যাওয়া কাপড় শরীরে বাজ স্পষ্ট হয়েছে। বৃষ্টির পানি কপাল ছুঁয়ে ঠোঁটে বেয়ে গলায় দিয়ে ঠেকছে। তিত্তির করে কেঁপে যাচ্ছে পাতলা গোলাপি অধর। আরহান ঈশানীর বাহু ছেড়ে দিয়ে কোমর ধরে উঁচিয়ে উপরে তার মুখে আনলো। দুজনের মধ্যে দূরত্ব কয়েক ইঞ্চি। ঈশানীর সর্বশরীরে বিদ্যুৎ বয়ে গেল। বিস্ফোরিত নয়নে তাকালো আরহানের দিকে। হঠাৎ এত ঘনিষ্ঠ হওয়া যেন তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। সে সেভাবে নির্বিকার হয়ে তাকিয়ে রইল। আরহান আরও কাছে টানল ঈশানীকে। যতটুকু দূরত্বে ছিল সেটাও গুছিয়ে নিল। ঈশানী মুখের একদম
সম্মুখে তার নিজের মুখ আনলো। দুজনের মুখ ছুঁই ছুঁই দূরত্বে। একজনের নিঃশ্বাস আছড়ে পড়ছে অন্যজনের মুখে। ঈশানী যেন নিঃশ্বাস নেওয়াই ভুলে গেল। ছুঁই ছুঁই দূরত্বে তাদের ওষ্ঠজোড়া। আরহান সেভাবে হাঁচকে কণ্ঠে বলল, নামমাত্র বউ, তুমি কি কাজের বউ হতে চাচ্ছ? দুজনের মুখশ্রী অধর এতই কাছে ছিল যে কথা বলতে টুকটাক ছুঁয়ে যাচ্ছে একে অপরকে। ঈশানীর হৃদয়ে ঝড় বয়ে গেল। অজানা অনুভূতিতে সিক্ত হলো। চোখ খিচে বন্ধ করে নিল। শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। নিজেকে সামলাতে অজান্তেই এক হাত চলে গেল আরহানের বুকের উপর। আরহানের বুকের অস্বাভাবিক হৃস্পন্দনে ঈশানী ফের ঘাবড়ে গেল। ছট করে চোখ খুলে হাত নামাতে নিলে আরহান ধরে ফেলে। নিজ হাত দিয়ে ঈশানীর হাত চেপে ধরে রাখে তার বুকের উপর। ঈশানী মূর্ছা গেল। নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দিল সামনের পুরুষের উপর। সুপুরুষ লোকটি আগলে নিল, কিন্তু ছাড়ল না। সেভাবেই আবার বলল, ছোট মাথায় কি খিচুড়ি পাকিয়েছ বলো? কি থেকে মুক্তি দেবে আমায়? এখান থেকে যে আর মুক্তি নেই, না আমার আর না তোমার। ঈশানীর কানে কিছুই ঢুকছে না। প্রথমবার কোনো পুরুষের সংস্পর্শে এসে তার নাজেহাল অবস্থা, তার উপর পুরোটা অনাকাঙ্ক্ষিত। মানুষটাও অনাকাঙ্ক্ষিত। ঈশানী কথাও বলছে না। কথা বললেই তার অদর ছুঁয়ে যাবে, সামনের লোকের অদর। সে একটু মাথা সরাতে চাইল, আরহান দিল না। সেই সাথে বেড়েছে বৃষ্টির প্রকোপ। ঈশানী সেভাবে কোনো রকম করুণ স্বরে থেমে থেমে উচ্চারণ করলো, যেতে দিন প্লিজ, আমার দম বন্ধ লাগছে, মরে যাব, মরে যাও, আমার স্পর্শে মৃত্যু হোক তোমার, আদুরে মৃত্যু। ঈশানী ছটফট করলো। আরহান আবার বলল, আরও একদিন করবে? ঈশানী এবার তাকালো আরহানের দিকে। বোঝার চেষ্টা করছে লোকটা কি চায়, কিন্তু মাথা থেকে ভাবতে দিল না। মস্তিষ্ক বলে গেল, এই লোকের থেকে তোর এখন দূরত্বই প্রয়োজন, না হলে তোর মরণ নিশ্চিত। ঈশানী অজান্তে মাথা ডানে বামে নাড়ল। আরহান কিছুটা দূরত্ব দিল এবার দুজনের মাঝে। ঈশানী ফোঁস করে আটকে থাকা নিঃশ্বাস ছাড়ল জোরে। আরহান এখনও ছাড়েনি ঈশানীকে, কোমর পেঁচিয়ে রেখেছে। সেভাবে আবার বলল, আজকে আমাদের রুম শিফট করবে, বুঝেছ? ঈশানী ফ্যালফ্যাল করে তাকিয়ে যেন তার চিন্তাশক্তি লোপ পেয়েছে। আরহান ছেড়ে দিল ঈশানীকে। ওকে রুমে যেতে বলে নিজে ডানে বামে না তাকিয়ে চলে গেল। ঈশানী হতবিলম্ব বিমূঢ় হয়ে পড়ে রইল কিছুক্ষণ। যখন একটু স্বাভাবিক হলো, লজ্জায় মুখ ঢেকে ফেলল। মস্তিষ্ক জুড়ে হানা দিল নানা চিন্তা, লজ্জা, সাথে দ্বিধাদ্বন্দ্ব। সেই নাজুক অবস্থায় আরহানকে কি বলেছে কিছু মনে রাখেনি ঈশানী, বরং তার পালিয়ে বেড়ানো আরও বেড়েছে। লজ্জায় নাকি সংকোচে, কে জানে। সে আরহানের সামনে তো দূর, নিজের রুম থেকে বের হয়নি, আর নিচে খাবার খেতে অবধি যায়নি। ময়না ডাকতে আসলে না করে দিয়েছে, তার খিদে নেই বলে। ময়না কিছুক্ষণ বাঁকা নজরে চেয়ে বলে, আপনাকেও ঝগড়া হয়েছে নি? ভাইজানও খায় না, আপনিও খাবেন না? ঈশানী প্রত্যুত্তর করেনি। ময়না চলে যায়। ঈশানী ভাবতে থাকে, তার উপর কি রেগে আছে? আজ তো করে শিফট হতে বলেছিল, কিন্তু তার যেতে যে লজ্জা লাগছে। এই লোক কি বুঝে সেটা। ঈশানী তারা মনা করে বের হলো রুম থেকে। আরহানের রুমের সামনে গিয়ে থেমে গেল। দরজা আটকানো, ভেতর থেকে লাগানো কিনা চেক করতে মৃদু ধাক্কা দিল। সহসা খুলে গেল দরজা, কিন্তু ঘরের ভিতর গুটগুটে অন্ধকার। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে এই লোক ভেবে কিছুটা অবাক হলো ঈশানী। এমনি হলে তো মাঝরাত পর্যন্ত কাজই করে যায়। আজ ঘুমিয়েছে বলে বিরক্ত করতে চাইল না সে। দরজা আটকে চলে আসতে নিলে শুনতে পায় আরহানের মৃদু দুর্বল কণ্ঠস্বর, পানি। ঈশানীর মনটা কেমন খোঁজ করে সে ফিরে যায় রুমে। লাইট জ্বালালে উজ্জ্বল হয় রুম। দেখতে পায় আরহান শুয়ে আছে, ব্ল্যাঙ্কেট জড়িয়ে। ঈশানী এগিয়ে যায়, পানির গ্লাসে পানি ঢেলে মৃদু স্বরে ডাকে, এই যে শুনছেন, পানি। আরহানের থেকে সারা শব্দ না পেয়ে ঈশানী তার বাহু ধরে ঝাঁকে দিতে গেলে অবাক হয়। জ্বরে শরীর পড়ে যাচ্ছে। আতকে উঠে ঈশানী তড়িঘড়ি করে হাত ছোঁয়ায় আরহানের কপালে, গালে ও গলায় মারাত্মক মাত্রায় জ্বর এসেছে। ঈশানী ভীষণ বিচলিত হয়। আরহানকে ধরে পানি খাওয়ায় প্রথমে, তারপরে কাবার্ড খুলে ফার্স্ট এড বক্স থেকে থার্মোমিটার বের করে আরহানের মুখের ভেতর পুরে দেয়। কিছুক্ষণ পর বের করে দেখে 104 ডিগ্রি তাপমাত্রা। বিকেলে বৃষ্টিতে ভেজার ফলে হয়েছে নিশ্চয়ই। নিজেকে অপরাধী মনে হলো ঈশানীর। এত রাতে কাউকে ডাকবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকলো।
কিন্তু পরক্ষণে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে দ্রুত একটা জ্বরের ট্যাবলেট খাইয়ে দেয়। আরহানের কোনো হুঁশ নেই, সে জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে। ঈশানী একটা ছোট্ট বোল নিল, তারপর একটি রুমাল নিয়ে আরহানের মাথায় শিওরে বসে জলপট্টি দিতে লাগলো। দৃষ্টি তার আরহানের মুখে। নিশুতি রাত, বাইরে বৃষ্টি নেই, সেই সন্ধ্যাতেই থেমে গেছে বৃষ্টি, কিন্তু চারিদিকে শীতলতা ছড়িয়ে দিয়েছে। নিস্তব্ধ শীতল রাতে সবাই যেখানে ঘুমে কুপোকাত, সেখানে এক কিশোরী কন্যা ব্যস্ত অসুস্থ রোগী শিয়রে। আরহানের জ্বর কিছুটা নেমেছে, তবে এখনও পুরোপুরি নামেনি। পুরোপুরি নেমে না যাওয়া পর্যন্ত ঈশানীর শান্তি হচ্ছে না। সে তখন থেকে স্থির হয়ে বসে আছে আরহানের মাথার কাছটায়। এক রাতে কেমন চোখ মুখ শুকিয়ে গেছে লোকটার। কপালে হাত দিয়ে বারবার দেখছে জ্বর আছে কি না। অবশেষে মধ্যরাতে জ্বর নেমেছে, কিন্তু পুরোপুরি না। ঈশানী ঠায় বসে রইল। শরীর থেকে জ্বর নেমে যাওয়া আরহান একটু একটু করে চোখ খুলে। চোখের সামনে ভেসে ওঠে এক কিশোরীর চিন্তিত, বিচলিত, ক্লান্ত মুখশ্রী। আরহান নড়ে চড়ে জানান দেয় সে উঠেছে। আরহানকে উঠতে দেখে ব্যস্ত হয় ঈশানী। চঞ্চল কণ্ঠে শুধায়, কি হয়েছে? খারাপ লাগছে? আমি কি চাচ্চুকে ডাকবো? আরহান নিজের দুর্বল হাতে আঁকড়ে ধরে ঈশানীর হাত। জ্বরে আক্রান্ত দুর্বল কণ্ঠে বলে, শান্ত হও, আমি ঠিক আছি, ভালো লাগছে আমার এখন। ঈশানী শান্ত হয় না, তারা উদ্বেগ আরও বাড়ে। হাত বাড়িয়ে কপালে হাত, গাল ছুঁয়ে তাপমাত্রা মাপতে যায়। তাপমাত্রা আগের থেকে কম, তবে দুর্বল লাগছে। ঈশানী বলে, কিছু লাগবে আপনার? ক্ষুধা লেগেছে। আরহানের দুর্বল কণ্ঠস্বর ঈশানী তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, বলল, একটু অপেক্ষা করুন, আমি দেখছি রান্নাঘরে কি আছে। ঈশানী বস্ত পায়ে উদ্বিগ্ন হয়ে নিচে গেল। ফিরে এলো 10-12 মিনিট পর। দেখতে পায় আরহান হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে আছে, চোখের ওপর হাত। ঈশানী বেডসাইড টেবিলে স্যুপটা রাখলো। আরহান ঈশানীর উপস্থিতি বুঝে চোখ মেলে তাকায়। ঈশানী বসে আরহানের পাশে, বাটি থেকে একটু একটু করে স্যুপ নিয়ে ফু দিয়ে খাইয়ে দিচ্ছে আরহানকে। আরহান কয়েক চামচ খেয়ে আর খায় না। ঈশানীও আর জোর করে না। ঈশানী তাকায় আরহানের দিকে। যে মুহূর্তে ঈশানীর দিকে চেয়েই ঈশানী আবার আরহানের কপালে হাত দেয়। জ্বরটা এখন মোটামুটি কমেছে দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। হাত সরাতে নিলে আরহান ধরে ফেলে। ঈশানী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, কিছু লাগবে আপনার? আরহান বলে, ঘুমোবো। ঈশানীর সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ, শুয়ে পড়ুন, ঘুমান, একটু ভালো লাগবে। ঈশানীর কথা শেষ হওয়ার সাথে সাথে তাকে টেনে নিজের পাশে শুয়ে দেয় আরহান। ঘটনার আকস্মিকতায় অবাক, নির্বাক, বিমূঢ় হয় কিশোরী। ঈশানীকে কিছু বলতে না দিয়ে আরহান তার শরীরে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দেয়। লাইট নিভিয়ে দিয়ে পেছন থেকে ঈশানীর পেটে হাত রেখে কানের কাছে মুখ নিয়ে বলে, তুমি ঘুমাও, কাল তোমার পরীক্ষা আছে। রাত জেগে স্বামীর সেবা করলে পরীক্ষা দিবে কীভাবে? ঘুমাও একটু। ঈশানীর কথা দলা পাকিয়ে গেছে যেন। আরহানের শরীরের উত্তাপ ঈশানীর শরীরেও ছেয়ে গেছে। আরহান গরম নিঃশ্বাস এসে পড়েছে ঈশানীর কানে। চোখ খিচিয়ে বন্ধ করে নেয়। জোরে জোরে নিঃশ্বাস নেয় ঈশানী। খিচে পড়ে রইল সেভাবেই, কিন্তু অস্বস্তি চেয়ে যাচ্ছে ঈশানীর সর্বাঙ্গ জুড়ে। ছটফটিয়ে ওঠে আরহানের উদ্দেশ্য বলে, আমি রুমে গিয়ে ঘুমোবো, ছাড়ুন। আরহান সেভাবে ধরে রেখে বলল, তুমি নিজের রুমেই আছো। ঈশানীর শরীরে শিহরণ বাড়িয়ে দিতে আরহান এবার মুখ গুজে দিল ঈশানীর চুলে। তারপর মাদক কণ্ঠে বলে ওঠে, ঘুমিয়ে পড়ো, আমাকেও ঘুমিতে দাও। ঈশানী গাঢ় হয়ে পড়ে রইল সেভাবেই। নিঃশ্বাসও যেন নিতে ভুলে বসেছে। সেভাবেই পড়ে রইল বাকি রাত। কেউ যেন তার হৃৎস্পন্দন আটকে রেখেছে। অস্বস্তিতে গাঢ় হয়ে রইল বাকি রাত। কালকের জড়ো আবহাওয়া ছাড়িয়ে ধরণীতে আজ ঝলমলে রোদ উঠেছে। রোদের উজ্জ্বল তির্যক আলো আরহানের মুখের উপর পড়লে তার ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকায় বদ্ধরুমের চারিদিকে। তারপর ঘড়ির দিকে চোখ দেয়। সকাল 11:45। 2 হাতের উপর ভর দিয়ে ওঠার চেষ্টা করে সে। সারা শরীর কেমন ম্যাজম্যাজ লাগছে। কিছুক্ষণ বসে থেকে সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর নিচে নেমে যায়। আরহান সিঁড়ি বেয়ে নামতে দেখে ব্যস্ত হয় মিনারা বেগম এগিয়ে এসে কপালে হাত ছুঁয়ে বিচলিত হয়ে বলেন, নিচে নেমেছিস কেন? আমি যেতাম এখন খাবার নিয়ে। কীভাবে জ্বর বাঁধালে বলতো? আরহান প্রত্যুত্তর করলো, ঠিক আছে, এখন আমি জ্বর নেই আর। মিনারা বেগম টেবিলে খাবার দিতে দিতে বললেন, আয় কিছু খেয়ে নে। ইস্যু কিছু না বললে তো জানতেই পারতাম না।
ভাগ্যিস মেয়েটা ছিল। বলতে বলতে মিনারা থেমে গেলেন। তারপর আবার খাবার খাওয়ার তাগিদ দেয়। আরহান নাকচ করলো, তারপর কিছু না বলে বেরিয়ে গেল। পিছন থেকে শোনা গেল মিনারা বেগমের চেঁচামেচি, এই জ্বর শরীর নিয়ে কোথায় যাচ্ছিস আবার? আরহান উত্তর করল না। মিলিয়ে গেল চক্ষু সীমানার বাহিরে। আজ ঈশানীর শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে সবে বের হয়েছে। পথের মধ্যে একটা মেয়ের সাথে ধাক্কা লাগে ঈশানীর। মেয়েটার হাতে থাকা আইসক্রিম পুরোটা পড়ে যায় ঈশানীর পোশাকে। পাশ থেকে মিথিলা খেকিয়ে বলে ওঠে, এই মেয়ে, দেখতে পাও না নাকি? কানা নাকি? সামনের মেয়েটা তড়িঘড়ি করে বলে, সরি সরি। তখনই থেমে যায় মেয়েটি। কণ্ঠস্বর শুনে তাকায় ঈশানীও। মেয়েটি হয় ভীষণ দীপ্তিময় কণ্ঠে বলে, রিমি, কেমন আছিস? কিন্তু রিমির মুখ আদার। সে কিছু না বলে চলে যেতে নাই। তখন ঈশানী এগিয়ে গিয়ে হাত ধরে জিজ্ঞেস করে, কথা বলছিস না কেন? কি হয়েছে? রিমি এক ঝটকা দিয়ে হাত সরিয়ে দেয়। তারপর জাজালো কণ্ঠে বলে, কি বলবো? তোর মতো মেয়েকে কি বলা যায়? আমার ভাইয়ের জীবন শেষ করেছি, সাথে আমারও। তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। ঈশানী অবাক হয়, বিস্মিত কণ্ঠে শুধায়, কি বলছিস? আমি নষ্ট করেছি? আর তোর জীবন? রিমি খেকিয়ে উঠে বলে, হ্যাঁ, আমার জীবন থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিস তুই। ছোটবেলা থেকে যে ভালোবাসা আমি পুষে বেড়াচ্ছি নিজের মনে, এক নিমিষে তুই সেটা ছারখার করে দিলি। কিভাবে পারলি? আরহান ভাইকে আমি কতটা ভালোবাসি জানিস তুই? তারপরে কিভাবে পারলি তাকে বিয়ে করতে? নিজের কলঙ্কে নিয়ে তুই দিব্যি ভালো আছিস। আমার ভালোবাসা কেড়ে নিতে লজ্জা হলো না তোর? রিমি আর দাঁড়ায় না, দৌড়ে চলে যায়। পরীক্ষা শেষ বিদায়। এদিকটায় মানুষ কম, ছাত্রছাত্রী সবাই চলে গিয়েছে প্রায়। ঈশানী যেন কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। রিমি এসব কথা বলছে, নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। মিথিলা দাঁড়িয়েছিল সেখানেই। সে নিজেও কিছু বুঝতে পারেনি কি হলো। এগিয়ে এসে ঈশানীর কাঁধে হাত রাখি। ঈশানী চোখের পানি মুছে কোনো রকমে বলে, তুই চলে যা, আমি ওয়াশরুম থেকে ড্রেস পরিষ্কার করে চলে যাব। মিথিলা কিছু বলতে চাইল, কিন্তু ঈশানী সেই সুযোগ দিল না। দৌড়ে গেল ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে কেঁদে ফেললো ঝরঝর করে। আর কত? এগুলো শেষ কোথায়? বুকটা হু হু করে উঠল। এখানে তার দোষটা কোথায়? কোনো উত্তর পেল না। বুক ছেড়ে বেরিয়ে এলো আর্তনাদ। হঠাৎ ওয়াশরুমের আয়নায় কারো প্রতিচ্ছবি দেখে কেঁপে উঠল ঈশানী। ভয়ে ভয়ে ঘাড় গড়িয়ে চাইল। চোখে তার ভয়, আতঙ্ক, ঘৃণা। সামনের লোকটি সে চেনা পরিচিত বিশ্রী হাসি দিয়ে বলল, ডার্লিং, নতুন বিয়ে হয়েছে নাকি তোমার? স্বামী সোহাগ করে না নাকি? তাই কাঁদছো এভাবে? থাক, কাঁদে না। আসো, আমি আদর করে দিই তোমায়। আসো মামনি। ঈশানীর শরীর গুলিয়ে উঠল। চিৎকার করে উঠল, কাছে আসবেন না একদম। আপনি এখানে কি করছেন? বেরিয়ে যান, আমি কিন্তু চিল্লাবো এখন। রনি দাঁতের কপাটি বের করে হাসলো। তারপর হিংস্র দানবের মতো হয়ে হিসিয়ে ঈশানীর সামনে দাঁড়িয়ে তার গাল চেপে ধরে অশ্রাব্য গালি দিয়ে বলে, চিৎকার কর, গলা ফাটিয়ে চিৎকার কর। ভেবেছিস তোকে ছেড়ে দেব? কিছুতেই না। তোর জন্য আমি জেলে যেতে হয়েছে। হ্যাঁ, তোর জন্যই। আমার বাবা মা মাথা নিচু করে সমাজে ঘুরছেন, আর তুই এখন ঘুরে বেড়াচ্ছিস আরহান তোর নগরের সাথে। শালা সাহস দেখ আমার গায়ে হাত। ও ভুলে গেছে শিকদার রনি কে। ওকে মনে করানোর সময় এসেছে। প্রথমে তোকে শেষ করব, রসিয়ে রসিয়ে ধ্বংস করব। তারপর তোর সেই প্রেমিকটাকে এমন শিক্ষা দেব, জন্মে বলবে না আমার নাম। তোদের ধ্বংস আমার হাতে, আমার খেলায়, আমার নিয়মে। ঈশানী ভয়ে থরথর করে কাঁপছে আর ঘুমড়াচ্ছে। হাত দিয়ে আপ্রাণ চেষ্টা করছে ছাড়ানোর। তখনই বাহির থেকে আওয়াজ আসে, মিথিলা ও আরহানের। ইস্যু, কই তুই? তুই কি ভেতরে আছিস? এবার আরহানের বিচলিত কণ্ঠস্বর পাওয়া গেল, ঈশানী, তুমি ভেতরে থাকলে সাড়া দাও। ঈশানী। রনির চোখে প্রতিশোধের নেশা জ্বলন্ত আগুনের ন্যায় জ্বলছে, কিন্তু এখন তার যাওয়া উচিত ভেবে সে ঈশানীর গাল আরও চাপ দিয়ে ধরে বলে, আজ চলে যাচ্ছি বলে ভাবিস না আমি আর আসবো না। আমার দাবার গুটি সাজানো শেষ। যার প্রতি দানে তোর ধ্বংস লেখা। আমি ফিরে আসবো আবার। সেদিন আর তোর রক্ষা নেই। শেষ কথা করে ওয়াশরুমে ভাঙা জানালা দিয়ে বেরিয়ে যায় রনি। ঈশানী থরথর করে কাঁপতে থাকে। দরজা খুলে ঈশানীর অবস্থা দেখে মিথিলা ঘাবড়ে যায়। আরহান ব্যস্ত হয়ে এগিয়ে আসে। তার আগে ঈশানী লুটিয়ে পড়ে আরহানের উপর।
হাউমাউ করে কাঁদতে থাকে। আরহান অবাক হয়, আগলে নেয় ঈশানীকে। ঈশানীর কান্না থামার নাম নেই। কাঁদতে কাঁদতে কিছু বলছে যেটা আরহানের বোধগম্য হচ্ছে না। আরহান ঈশানীর মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে বলে, ঈশানী কাঁদে না, কি হয়েছে আমায় বলো। ঈশানী শুধু পাগলের মতো বলে, ও এসেছে, আবার এসেছে। কান্নার দমেকে কিছু বলতে পারে না। মিথিলা পানি এগিয়ে দেয়, আরহান খাইয়ে দেয় পানি, তারপর ওকে আস্তে আস্তে বলতে বলে। ঈশানী পানি খেয়ে দম নেয়, তারপর একে একে সব বলে। ঈশানীর কান্নার ধমক বাড়ে, আরহানের চোখ লালচে হয়। হাত মুষ্টিবদ্ধ করে জড়িয়ে নেয় ঈশানীকে, তারপর বলে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ঈশানী আবার বলে পাগলের মতো, কান্না করে দিল, বলতে লাগলো, ও বলেছে সব শেষ করে দিবে, ও আবার আসবে, আপনাকেও ছাড়বে না, আবার আসবে। ঈশানীর মুখ হাতের আজলায় নিয়ে কপালে চুমু খায় আরহান। ঈশানী নিমেষেই শান্ত হয়ে যায়। আরহান কাতর কণ্ঠে বলে, এমন করো না প্লিজ, কিছু হবে না, আমি আছি তো, আমি আছি। কথাটার কিছুটা একটা ছিল বোধ হয়। ঈশানী জড়িয়ে ধরল আরহানকে, আরহানও আগলে নিল। পরক্ষণে কোলে তুলে নিল ঈশানীকে। মিথিলার দিকে তাকিয়ে বলল, তোমাকে ধন্যবাদ, আসো তোমায় বাসায় নামিয়ে দেই। সব কিছু মিথিলার মাথার উপর দিয়ে গেল। কিছুই জিজ্ঞাসা করলো না সে এই পরিস্থিতিতে, শুধু বলল, বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমি যেতে পারবো ভাইয়া। আরহান মিথিলা থেকে বিদায় নিয়ে চলল। ঈশানী গুটিয়ে রইল আরহানের বুকে, না নড়চড় করলে না ছটফট করলো, পড়ে রইল একটি শান্ত শিশুর মতো। ঈশানীকে গাড়িতে বসে সিট বেল্ট বেঁধে দিল, তারপর কপালে একটা গাঢ় চুমু নাকলো। ঈশানী আবেশে চোখ বন্ধ করে নিল। আরহানের করুণ গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ঈশানী চোখ খুলল, চোখ বেয়ে পানি পড়ছে। আরহান মুছে দিয়ে বলল, তোমার প্রতিটা চোখের পানির জবাব ওই জানোয়ারের বাচ্চাকে দিতে হবে। প্রতিটি আঘাত আমি ওকে ফিরিয়ে দেব দ্বিগুণ করে, আই প্রমিস ইউ ঈশানী। ঈশানী ভয়ে কেঁপে উঠল। আরহানের টি শার্ট আঁকড়ে ধরে বলল, না না, আপনিও ওর ধারে কাছেও যাবেন না, আপনাকেও ছাড়বে না বলেছে, আপনি যাবেন না, যাবেন না আপনি, আপনাকে যেতে দেব না আমি। আরহান জড়িয়ে নিল ঈশানীকে। আরহানের বুকে পড়ে ঈশানী বিড়বিড় করে বলে যাচ্ছে। আরহান মুখে কিছু বলল না, ঈশানীকে আরও গভীরভাবে জড়িয়ে ধরল। আগুন চোখে তাকিয়ে এসে দৃষ্টি বাহিরে, যেন এই চোখ দিয়ে কাউকে খুন করে ফেলবে। হাত মুষ্টিবদ্ধ করে নিল সে।